ভৌত আলোক বিজ্ঞানের শুরুতে কি আছে? হ্যাঁ, তো ভৌত আলোক বিজ্ঞানে মেইনলি হচ্ছে টপিক এখানে তিনটা। একটা হচ্ছে ব্যতিচার, একটা অববর্তন, একটা হচ্ছে সমবর্তন। তো প্রথমে আমরা হচ্ছে ব্যতিচারে একটু আসি। ব্যতিচারের ক্ষেত্রে বিষয়টা কি হয়, তো এখানে হচ্ছে ওই যে ইয়ং এর দ্বিচির পরীক্ষাটা এখানে একটু আমি দেখাইছি। তো এখানে কি হয় বলতো, এখানে দুইটা চির রাখা হয়। দুইটা চির রাখলে কি হয় দেখ, তোমরা এটা যারা জানো না, তোমরা এগুলো একটু ইউটিউবে দেখবা, এগুলো প্র্যাকটিক্যালি দেখলে ভালো মনে থাকবে তোমাদের। ব্যতিচারের ক্ষেত্রে কি হবে, যদি তুমি এরকম দুইটা চির রাখো, দেখা যায় যে এরকম আলো অন্ধকার আলো অন্ধকার এরকম কয়েকটা ডোরা দেখা যায়। এগুলো কি বলা হয়? ডোরা দেখা হয়। ঠিক আছে, তো এইটা আসলে কেন হয় সেটাই এগুলো আমরা দেখবো, ব্যতিচার আসলে কিভাবে হয় বা কেন হয়, আর এটা হওয়ার জন্য শর্তটা কি কি থাকতে হবে এটা যদি হইতে চায়। চলো একটু পড়ে দেখি কি কি আছে। দুটি উৎস থেকে সমদশায় বা নির্দিষ্ট দশা পার্থক্যের, এখন দশা পার্থক্য বিষয়টা কি আর দশাটা কি? দশা হচ্ছে কোণ, ঠিক আছে? দশা মানে কি? দশা মানে হচ্ছে কোণ। তো বিষয়টা হচ্ছে এমন যে এই যে দুইটা মনে করো তরঙ্গ শুরু হয়েছে, এই যে ঠিক আছে, এই যে একই দশায় থাকতে হবে। এইটা যেভাবে শুরু হয়েছে পরেরটাও সেম একইভাবে শুরু হইতে হবে, হয় এরকম হইতে হবে, বিষয় রে এটার উপরে চিত্রের উপরে না করি, অথবা নির্দিষ্ট একটা পার্থক্য, সবসময় একটা করে পার্থক্য থাকবে, ঠিক আছে, তাহলেই হবে। আরেকটা কি হইতে হবে, একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো হইতে হবে, একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো হইতে হবে। আর দুটি, হ্যাঁ, এর এইটাকে এই পুরাটাকে বলা হয় সুসংগত উৎস। এই পুরাটাকে বলা হয় সুসংগত উৎস। আমি আবার পুরাটা তোমাদের বলি, আমি তোমাদের সঙ্গে না বলে পুরাটা আগে বুঝাই দিলাম। তাহলে সুসংগত উৎস বিষয়টা কেমন, কি কি হইতে হবে, একই দশায় থাকতে হবে অথবা নির্দিষ্ট দশা পার্থক্য বজায় রাখতে হবে, আর একই তরঙ্গ দৈর্ঘ্যের হইতে হবে। ঠিক আছে, দুইটা জিনিস, দশা সেম অথবা একই পার্থক্য থাকতে হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই একই হইতে হবে, তাহলেই সেটাকে আমরা বলবো কি সুসংগত উৎস। তাই ব্যতিচারের জন্য কি দরকার? সুসংগত উৎস দরকার, না হলে কিন্তু ব্যতিচার হবে না। এখন আলোর তীব্রতা কখন বেড়ে যাবে? দেখো, আলোর তীব্রতা বেড়ে যাবে যখন একই দশায় পড়ে যাবে। একটু আমি তোমাকে দেখাই, দুইটাই, ধরুন এইটা একটা, আচ্ছা আমি এটাতে হবে না, এখানে আমার জায়গা হবে না, আমি একটা নতুন পেজ নিয়ে সেখানে দেখাই। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এইটা হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে 3। তো তুমি একটু নিজে চিন্তা করে দেখো তো, আমি যদি 1 আর 2 যোগ করি, 1 আর 2 যোগ করলে কি হবে? যদি আমি 1 আর 2 যোগ করি, জাস্ট তোমাদের বোঝার জন্য এগুলো আমি দেখাচ্ছি, যদি 1 আর 2 আমি যোগ করি কি হবে? এই পয়েন্টে দুটারই জিরো, তাহলে এই পয়েন্টটা জিরো থাকবে। এরপরে দেখো তো, এটাও যেভাবে বাড়তিছে এটাও বাড়তিছে না, তো এইটার মান ধরে নাও, এটার মান ধরে নাও হচ্ছে 3, এগুলো সবগুলোর মানে হচ্ছে 3, আর এটা তাহলে কি নিচের দিকে যেহেতু, তাহলে এটা হচ্ছে -3, তাহলে এটাও 3 উঠতেছে এটাও 3 উঠতেছে, তাহলে দুটা মিলে এটা কি 6 উঠবে না? দেখো তো এইরকম হয়ে যাবে না? এটা কি 6 হয়ে যাবে না? এখন বলো তো, যদি সুসংগত উৎস হয় তাহলে কি হবে? দুটা এইরকম যদি থাকে সমদশায় তাহলে কি হবে? 6 হয়ে যাচ্ছে। কিন্তু যদি তুমি 1 আর 3 যোগ করো তাহলে কি হবে? তখন একটু লক্ষ্য করে দেখো, 1 আর 3 যোগ করলে তাইলে কি হবে? তুমি এইটাকে কি হচ্ছে দেখো, 1 নম্বরে তুমি ধীরে ধীরে উপরে যাচ্ছ, তুমি যতটুকু উপরে যাচ্ছ 3 নম্বরে কি ঠিক ততটুকুই তুমি নিচের দিকে যাচ্ছ। এইদিকে সর্বোচ্চ কত? 3 পর্যন্ত গেছো তুমি উপরে, এইদিকে সর্বোচ্চ কত? -3 পর্যন্ত গেছো তুমি। তাহলে দুইটা যোগ করলে তোমার কি হবে? একটা স্ট্রেট লাইন হবে, এখানে আর তুমি কিছু পাবাই না, কারণ এটা উপরে যা উঠতেছে এটা নিচেও তাই যাচ্ছে। মানে আমি তোমাকে বলতে চাচ্ছি, +1 করতেছো আবার তুমি -1 করতেছো, +2 করতেছো আবার -2 করতেছো, +3 আবার -3, তাহলে কি হয়ে যাবে? সব কেটে দিয়ে আলটিমেটলি জিরোই হবে না? তো এই যে এখানে তুমি কিছু পাবা না। তো এই জায়গায় তোমার কি হবে? এই অবস্থায় তুমি দেখতে পাবা হচ্ছে আলো, কারণ কি এখানে এই যে আলোর তরঙ্গ আছে, আর এই জায়গায় তুমি দেখবা কি, এখানে তুমি দেখবা অন্ধকার। ঠিক আছে, এই ঘটনাটাই এই যে এখানে হয়েছে, দেখো এখানে এটাই বলছে যে আলোর তীব্রতা বেড়ে গেলে উজ্জ্বল দূরার সৃষ্টি হয়। যখন দূরের তীব্রতা বেড়ে যাবে তখন সেখানে তৈরি হবে কি উজ্জ্বল,
আর যদি হচ্ছে আলো তীব্রতা যেখানে হ্রাস পায় সেখানে হয়ে যাবে কি ধ্বংসাত্মক ব্যতিচার বা হচ্ছে অন্ধকার। তো উজ্জ্বল ডোরা এটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার তখন হয়, অন্ধকার কখন হয় যখন ধ্বংসাত্মক ব্যতিচার হয়। তো এইটাকে বলা হয়, আচ্ছা এটাকে বলা হয় গঠনমূলক আর এটা হয়ে যায় ধ্বংসাত্মক। আমি পুরাটা দেখালাম না, আমি পুরাটা কিন্তু দেখাইনি, জাস্ট তোমার বোঝার জন্য বেসিকটা দেখানোর জন্য এটা বলছি। তাহলে এইগুলা শর্তগুলো একটু তোমরা পড়ে নেবা, এটা জাস্ট রিডিং পড়ে নেবা। এগুলো আমি বলে দিছি, সসংগত উৎস হইতে হবে, তারপরে বিস্তার প্রায় সমান হইতে হবে, এগুলো বলে দিছি, ঠিক আছে। হ্যাঁ এইটাতে আসো, দেখো এই জায়গায় একটু সূত্রগুলো আমাদের দেখতে হবে যে দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে কি কি আমাদের জানতে হবে। দেখো এই যে চিরদ্বয়ের দূরত্ব, এই যে S1 আর S2 চির দেখতেছো না, এই চিরদ্বয়ের দূরত্ব হচ্ছে কত, এটা হচ্ছে a, চিরদ্বয়ের দূরত্ব a। চির থেকে এই যে চিরগুলা থেকে পর্দার দূরত্ব, এটা এখানে একটা পর্দা রাখছি, সেই দূরত্বটা হচ্ছে d। এখানে এগুলো লেখা আছে দেখো, এই যে এটা হচ্ছে a, পর্দা আর চিরের মাঝখানে দূরত্ব হচ্ছে d, আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, আর ব্যতিচারের যে কোণটা, মানে আমি এখানে একটু আঁকাই দেখাই, এই যে আলো, এই যে অন্ধকার, আবার আলো, আবার এই যে অন্ধকার, ঠিক আছে। ঠিক আছে, এরকম হইতে থাকবে, একটা আলো হবে, এটা আলো, তারপরে অন্ধকার, আলো অন্ধকার, এরকম করে চাইতে থাকবে, ঠিক আছে। তো কোনো একটার জন্য, এই যে যখন তুমি কোনো একটার জন্য বের করবা তখন কি একটা কোণ তৈরি হবে না এখানে, এই যে এটার জন্য যদি বের করো এখানে কি একটা কোণ তৈরি হবে না, এই যে ব্যতিচারের সৃষ্ট কোণটা হচ্ছে তখন থিটা, এই থিটাটা আমরা ক্যালকুলেট করব। কি কি দেওয়া আছে এখানে, হ্যাঁ চলো সামনের দিকে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে তোমাদের একটু দেখতে হবে, দেখো কি হবে, দেখো এখানে ভালো করে দেওয়া নাই, আমি একটু লিখে দিই। তো উজ্জ্বলের ক্ষেত্রে, উজ্জ্বলের ক্ষেত্রে a sin theta equals to n lambda, আর অন্ধকার বা অবমের জন্য a sin theta equals to 2n plus 1 বা মাইনাস দিলেও হয় lambda by 2, ঠিক আছে। এইটা একটু মনে রাখবে, এটা এখনই কোশ্চেনে আসবে। তো উজ্জ্বলের ক্ষেত্রে কি হবে, a sin theta equals to n lambda সমান হবে, আর অন্ধকারের জন্য a sin theta equals to 2n plus 1 lambda by 2 এর সমান হবে। তো এই বাকি সূত্রগুলোও সেম এইভাবেই যাবে, আমি তোমাদের যেটা দেখালাম না ওইভাবে যাবে। এই যে এখানে দেওয়া আছে 2n মাইনাস দেওয়া আছে, তুমি প্লাস দিয়েও করতে পারো। আচ্ছা মাইনাস দেখায়, যেহেতু মাইনাস আসছে তোমাদের স্লাইডে মাইনাস আছে, মাইনাস দিয়ে দেখায় 2n minus 1। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান মানে হচ্ছে, এগুলো একটু এখানে লিখে দিছি তাও একটু দেখবা। ডোরা ব্যবধান মানে একটা সাদা থেকে একটা সাদাতে, অথবা একটা কালো থেকে একটা কালোতে, সাদার মাঝখান থেকে সাদার মাঝখানে, এই পুরাটা হচ্ছে ডোরা ব্যবধান, পুরাটাকে বলা হয় কি ডোরা ব্যবধান। আর একটা সাদার কালো, এইটুকু সাদার কালোর মাঝখানে যে ডিস্টেন্সটা, এইটুকু বলা হয় ডোরার মধ্যবর্তী দূরত্ব বা ডোরা প্রস্থ। ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ, ডোরা প্রস্থটা আর ডোরা ব্যবধান দুটো ভালো করে পড়তে হবে। ডোরা ব্যবধানটা কত দেখো তো, একটা সাদা থেকে একটা আরেকটা সাদা, তার মানে এই অর্ধেক, এই অর্ধেক আর এই পুরাটা, তার মানে কি টোটাল দুইটা না এখানে। তাহলে এটার জন্য আসবে হচ্ছে ল্যামডা ডি বাই এ, এটার জন্য কত আসবে, এটার জন্য আসবে হচ্ছে ল্যামডা ডি বাই এ। আর তুমি একটু দেখো তো, এই যে ডোরা প্রস্থটা কি, এটার অর্ধেক না, এখানে কি দুইটা ডোরা আছে আর এখানে জাস্ট একটা ডোরা, তো জাস্ট ডোরা প্রস্থটা হচ্ছে এইটার অর্ধেক, এটা একটু মনে রাখতে হবে। ডোরা প্রস্থটা ডোরা ব্যবধানের অর্ধেক, জাস্ট এটা মনে রাখলেই হবে, ঠিক আছে। হ্যাঁ দরকার নাই এত কিছু। আর কৌণিক ব্যবধান হচ্ছে, আচ্ছা কৌণিক ব্যবধান কি, এটা দিয়ে কোণ করছে আর এটা দিয়ে কোণ করছে, কোণ ডিফারেন্স, এটা না দেখলেও হবে, সমস্যা নাই। কারণ এইগুলা তোমার কোণ বের করা, এগুলা এত ঝামেলা আসবে না, কারণ তোমার তো ক্যালকুলেটর নাই, এগুলো এত ঝামেলা আসবে না।
দেখো এটাতে কি বলছে, এটা একটু ক্যালকুলেশন করতে হবে। ইয়ং এর ডিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল ডোরার পার্থক্য মানে কি, এটা কি বলতো? এটার মধ্যে দেওয়া আছে ডোরা ব্যবধান, একটু আগে বলে আসছি, ওখানে লেখাও আছে, যখন স্লাইড পাবা খুব ভালো করে দেখবা। এটা হচ্ছে ডোরা ব্যবধান, ঠিক আছে? তো ডোরা ব্যবধান বিটা ইকুয়ালস টু, আমি আগে সূত্রটা লিখিয়ে নিই, ল্যামডা ডি বাই এ। আর যদি বলতো একটা উজ্জ্বল একটা অন্ধকার, তাহলে ল্যামডা ডি বাই 2a হইতো, ঠিক আছে? দূরত্বটা দেওয়া আছে, এই বিটার মান দেওয়া আছে কত, 5.25 ইন্টু 10⁻⁻5 মিটার। চির দুইটি থেকে পর্দার দূরত্ব, মানে ডি এর, চির থেকে পর্দার দূরত্ব ডি এর মান দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার দেওয়া আছে, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এর মান বের করতে বলছে। তো এখান থেকে যদি এ বের করতে চাও, এ ইকুয়ালস টু জাস্ট ল্যামডা ডি বাই বিটা, এটা একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো ল্যামডার মান কত দেওয়া আছে, এই যে 5.25 10⁻⁷ মাইনাস, আর ডির মান হচ্ছে 0.9, বিটার মান হচ্ছে 5.25 ইন্টু 10⁻⁵। তো এটা 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 কেটে গেলে, দেখো এটা কেটে গেলে জায়গা থাকে কি 0.9 10⁻⁻2, কারণ উপরে কি -7, নিচে -5, যেহেতু ভাগ অবস্থায় আছে পাওয়ার গুলো কি হবে, ভাগ অবস্থায় থাকলে পাওয়ার গুলো হবে কি বিয়োগ হয়ে যাবে, জাস্ট বিয়োগ হয়ে গেলে -2 থাকে, ঠিক আছে? তো 0.9 এটার কি একক ছিল কি মিটার না, তাহলে 0.9 ডিভাইডেড 100, বিষয়টা এমন না? দেখো তো বুঝতে পারছো কি, এটা কি বোঝা গেছে? তো এত এটা কিসে আছে, এটা আসে হচ্ছে মিটারে। তোমার এখন অপশন গুলা কিসে, সেন্টিমিটার আর কি মিলিমিটারে না? তোমার যদি তুমি মিলিমিটার করো, মিলিমিটার মানে কি 1000 দ্বারা গুণ, তুমি 1000 দ্বারা যদি গুণ করো কি হবে, মিলিমিটারে চলে যাবে। এটা আছে, এটা এখন পর্যন্ত পাইছি, যদি মিলিমিটারে যাইতে চাই 1000 দ্বারা গুণ করতে হবে, 1000 দ্বারা গুণ করলে সেটা হয়ে যায় মিলিমিটার। তাহলে এটা কাটাকাটি করলে দেখো হয়ে যায় 10, এটা গুণ করলে 9 মিলিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে আনসার, এটা ভালো করে দেখবা, এই ক্যালকুলেশনটা খুব ভালো করে দেখবা যাতে এটা ভুল না হয়। চলো, আচ্ছা এই ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য কত, তোমাদের একটু আগে আমি বলছি যে ধ্বংসাত্মকের জন্য কি হবে, a sin থিটা ইকুয়ালস টু 2n হয় প্লাস অথবা মাইনাস λ/2, এটা সমস্যা নেই। আর যদি গঠনমূলকের জন্য বলতো, এটাও লিখে দিই এখানে, গঠনমূলকের জন্য বলতো, গঠনমূলকের জন্য কি a sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা। যেহেতু ধ্বংসাত্মকের জন্য বলছে তাহলে এইটা হবে আমাদের আনসার, ঠিক আছে? দেখো এইটাও আসছে জিএসটি 23-24, জাস্ট গত বছরের আগের বছরেই জিএসটিতে এটা আসছে, ঠিক আছে? তো এটা তোমার যদি জানা থাকে এটা আনসার করতে কতক্ষণ লাগবে, তুমি প্রশ্ন দেখবা সাথে সাথে আনসার করে দিবে কয়েক সেকেন্ডের মধ্যে, তোমার সময় নষ্ট হবে না, কিন্তু তুমি আনসারের সাথে সাথে পেয়ে যাবে, ঠিক আছে? তো ঠান্ডা মাথায় এগুলো আনসার করতে হবে। এটাতে কি বলছে, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় এনতম অন্ধকার ডোরা সৃষ্টিকারী, অন্ধকার ডোরা বলছে, অন্ধকার মানে কি, অবং মানে ধ্বংসাত্মক, সৃষ্টিকারী তরঙ্গের দশা পার্থক্য কত, তাহলে এই সেম কোশ্চেন, a sin থিটা ইকুয়ালস টু তাহলে কি হবে 2n প্লাস বা -1 λ/2, ঠিক আছে? তাহলে কোনটা হবে দেখো, এই যে 2n প্লাস 1 λ/2। আচ্ছা দাঁড়াও, এটা কি ভুল ভুল দশা পার্থক্য বের করতে বলছে না, হ্যাঁ দাঁড়াও, এইটা দাঁড়াও দেখাই, তোমাদের পুরাটা দেখাই। তো আরেকটা জিনিস তোমাদের একটু দেখাই, সেটা হচ্ছে দশা পার্থক্য ইকুয়ালস টু, দশা পার্থক্য ইকুয়ালস টু 2π ইন্টু 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এইটা খুবই ভালো করে মনে রাখবা, ঠিক আছে? এটা খুব ভালো করে মনে রাখবা, একটু পরে সম্ভবত এটা কোশ্চেন আসে যতদূর আমার মনে পড়ে, এখানেও লাগবে। তো এটাতে অন্তত আগে দেখো যে দশা পার্থক্য ইকুয়ালস টু 2π বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে? তো তুমি এখানে যেটা পাইছো দেখো, এই যে এখানে যেটা পাইছো, এটা যেটা পাইছো, এটা পাইছো তুমি হচ্ছে পথ পার্থক্য পাইছো, পথ পার্থক্য। কিন্তু তোমার চাইছে কি কোশ্চেনে, কত সুন্দর একটা কোশ্চেন দিছে দেখো, এটা আসছিল জিএসটি তে 21-22-এ, তার আগে আসছিল ডিউ 18-19-এ।
কিন্তু তোমার চাইছে পথ পার্থক্য তো চাইনি, তোমার চাইছে দশা পার্থক্য। দশা পার্থক্য যদি তুমি বের করতে চাও, দশা পার্থক্য তুমি কি জানো, পরের স্লাইডে আমি সূত্র লিখে দিছি। দশা পার্থক্য ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। ঠিক আছে, তাহলে এই যে এখানে একটু মানটা বসাও, 2π/λ। এই যে পথ পার্থক্যের মানটা তুমি কত জানো, 2n+1 λ/2। তো এই 2 কেটে যাবে, এই ল্যামডা কেটে যাবে, এইটা কেটে গেলে থাকবে হচ্ছে 2n+1 ইন্টু পাই। আমি একবারে উত্তর তোমাদের বলে দিছিলাম, কিন্তু এটা কেমনে আসছে এটা পুরোটা দেখালাম। বোঝা গেছে? খুবই সুন্দর একটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল এটা। বোঝা গেছে? আচ্ছা, এই যে আনসারও দিছো বাপ্পি দাস, তুমি আনসারও দিছো, দেখি এটা তো দেখালাম। আচ্ছা, সেম কোশ্চেন, এটা তোমাদের HW, এটাও জিএসটি 21-22 আসছিল। দেখো জিএসটি এর কোশ্চেন কিন্তু এখান থেকে তার মানে হয় 21-22 দুইটা কোশ্চেন আসছে, 23-24 একটা কোশ্চেন আছে। আচ্ছা, কোশ্চেনটা পড়ে দেখি। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয় যদি পাশাপাশি দুটি ডোরার দূরত্ব ডেল্টা ওয়াই হয়, তবে কোনটি সঠিক? তো তুমি কি জানো দেখো তো, পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব মানে কি, এটা হচ্ছে ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান, ঠিক আছে। ডোরা ব্যবধান বিটা ইকুয়ালস টু, তুমি ফর্মুলা কি জানো, ল্যামডা ডি/এ। তাহলে এই যে বিটা, এইটার মান দেওয়া আছে তার কত, ডেল্টা ওয়াই, এটাকে বলছে ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা ওয়াই ইকুয়ালস টু আমি বলবো কি ল্যামডা ডি/এ। তাহলে এই ল্যামডার সাথে এই ডেল্টা ওয়াই এর সম্পর্কটা কেমন বলো তো, কেমন, এটা দেখে বোঝা যাচ্ছে সমানুপাতিক না, এটা হচ্ছে সমানুপাতিক। তাহলে কোন জায়গায় আছে, সিতে আছে। ঠিক আছে, চলো। হ্যাঁ, অববর্তনে আসছি। তো অববর্তনের হচ্ছে ব্যতিচারের মধ্যে পার্থক্য কোথায়, মেইন পার্থক্য হচ্ছে ব্যতিচারে তোমরা দেখছিলে কি দুইটা চির ছিল না, ওই জায়গায় কি ছিল, এখানে ছিল হচ্ছে দুইটা চির। আর অপবর্তনে চিত্র কি দেওয়া আছে এখানে, আচ্ছা নাই, অপবর্তনে হবে কি একটা চির হবে। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো, একটি অতি সুসংগত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আপতিত হলে তার পেছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয় বরং অনেকগুলো সমান্তরাল তারের মতো। এই ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আলোর অপবর্তন করা হয়। তা আলোর অপবর্তন তোমরা ট্রাই করবা কিভাবে, তুমি যে কোনো একটা লাইট নিবা, এই যে হচ্ছে কি করবা, আমি একটু দেখাই কিছু একটা দিয়ে, হাতের কাছে কি পাবো, আচ্ছা এই রিমোটটাকে দেখাই। দেখো তুমি বাসায় যে টেস্ট করবা, এখানে একটু আলো ধরবা, তো আলো ধরলে এখানে কি একটা ছায়া পড়ার কথা না, তো এটাতে কি, এটা একটা লাইন, তো তোমার ছায়া হওয়ার কথা কি একটা লাইন বরাবর। বাট তুমি দেখবা কি, হয়তো এর আগে দেখছো তুমি যে কোনো একটু গাঢ়, তারপরে আরেকটু হালকা, আরেকটু হালকা, এইরকম কয়েকটা ভাগে বিভক্ত, তার ছায়াটা কয়েকটা ভাগে বিভক্ত, এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবা। ঠিক আছে, তো এই যে ভাগগুলা দেখতেছো এইটাই হচ্ছে অপবর্তনের রিজন। ঠিক আছে, অপবর্তনের জন্যই এই ভাগটা হয়, তো এটা এখানে বলা আছে। তো দুই ধরনের অপবর্তন হয়, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, একটা ফ্রেনেল শ্রেণীর, আর একটা হচ্ছে ফ্রনহপার। তো এটা দেখবা কোনটা ফ্রেনেল আর কোনটা ফ্রনহপার, এটা একটু দেখবা, তাহলে কিন্তু ভুলে যাবা, এটাও এমসিকিউতে আসে। ঠিক আছে, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কোনটা, এটা নির্দিষ্ট দূরত্ব, একটা নির্দিষ্ট দূরত্বে আমি কাজ করতেছি, সেটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর। আর ফ্রনহপার হচ্ছে এটা অসীম দূরত্বে আমি কাজ করতেছি। ঠিক আছে, এটা একটু দুটো দেখবা, এটা নির্দিষ্ট অসীম দূরত্বে, আর এটা হচ্ছে অসীম দূরত্বে। আচ্ছা, তো সূত্র ব্যতিচারের উল্টা, দেখো আগে চরমের জন্য ব্যতিচারে কি ছিল, ব্যতিচারে চরমের জন্য ছিল এন ল্যামডা, এখানে জাস্ট 2n+λ/2, আর ওই জায়গায় অবমের জন্য ছিল 2n+λ/2, আর এখানে সেটা হচ্ছে এন ল্যামডা। জাস্ট কি মনে রাখবা, ব্যতিচারের উল্টাটা হচ্ছে অববর্তন। ফর্মুলা মনে রাখবো কিভাবে, ব্যতিচারের উল্টা হচ্ছে অববর্তন একক চিরে। আর গ্রেটিংটা হচ্ছে, গ্রেটিং এখন হালকা একটু তোমাদের বুঝাই দিই, গ্রেটিংটা হালকা একটু বুঝাবো। এটা হচ্ছে দেখো গ্রেটিংটা কি, আমি যদি এখানে দেখাই, আমি এইরকম একটা কাচের হচ্ছে, এরকম একটা কাচের কিছু একটা নিলাম, নেওয়ার পরে সেখানে এটা মনে করো একটা কাচের কিছু একটা, এইটাতে আমি একটা পিন দিয়ে এরকম ঘষলাম, এরকম ঘষলাম, তো এরকম ঘষলে কি হবে, একটা দাগ দাগ হয়ে যাবে না, এটা কি এরকম দাগ দাগ হয়ে যাবে, এরকম অনেকগুলো দাগ দাগ হয়ে যাবে। তো এই দাগটা তুমি এই সাইড থেকে যদি দেখো,
কি হবে, এই যে এরকম খাস খাস হয়ে যাবে, এরকম খাস খাস হয়ে যাবে। তো খাস খাস হইলে তখন কি হবে দেখবা, এই যে খাস হইলে কি একটা ছিদ্রের মতো হয়ে গেল, ওইটার জন্য এখানে কি হবে, অপবর্তন। তো যেটাকে বলা হয়, সরি হ্যাঁ অপবর্তন, যেটাকে স্পেশাল সেটা হচ্ছে গ্রেডিং বলা হয়। ঠিক আছে, এই গ্রেডিং এর ক্ষেত্রে ফর্মুলাটা একটু দেখবা, গ্রেডিং এর ফর্মুলাটা আবার হচ্ছে ব্যতিচারের মতো। ঠিক আছে, গ্রেডিং এর ফর্মুলা কার মতো, এটা ফর্মুলা হচ্ছে ব্যতিচারের মতো, ব্যতিচারের মতো ফর্মুলা, ব্যতিচারের মতো ফর্মুলা। আর এইটা হচ্ছে ব্যতিচারের, ব্যতিচারের উল্টা ফর্মুলা। উল্টা ফর্মুলা, এটা একটু মনে রাখবা, তাইলেই হবে। এখন এই যে ফর্মুলা ডিরাইভ করার এখন আর সময় নেই। ঠিক আছে, রাত 12টা বেজে যাচ্ছে, আমার অবস্থাও খারাপ একদম। আচ্ছা, এখানে একটু আমরা দেখি এটা পারি নাকি। দেখো এটাও আসছিল ভালো, এখান থেকে 23-24 কোশ্চেন হয়েছিল, খুবই রিসেন্ট। কোন চিরের প্রস্থ দেওয়া আছে, এটা চিরের এটা প্রস্থ দেওয়া আছে, যে আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবম অবস্থানের মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত। দেখো তো এখানে কিসের জন্য বের করছে, জাস্ট তুমি একটু দেখবা কিসের জন্য, অবমের জন্য না। তো অবমের জন্য যদি হয়, অপবর্তনে গ্রেটিং লেখা না থাকলে সেটা নর্মাল অববর্তন। ঠিক আছে, একক চিরে অববর্তন। তাহলে অবমের জন্য ফর্মুলা কি, a sin theta equals to n lambda। ঠিক আছে, গ্রেডিং এর অবমের জন্য ফর্মুলা হচ্ছে a sin theta equals to n lambda। তোমার sin theta বের করতে হবে এখান থেকে, মানে থেটাটা আর কি বের করতে হবে, sin theta equals to কি n lambda divided by a। তাহলে theta equals to sin inverse যেটা দেওয়া থাকবে সেটাই। হ্যাঁ, তাহলে 1 দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে কত, 6000। এটা একটু তোমরা ক্যালকুলেশন করে নিবা, 3 into 10 to the power -6 আসবে মিটারে করলে। যাই হোক, এইটা একটু তোমরা জাস্ট ক্যালকুলেশন করে নিবা। বিষয়টা জাস্ট আমি একটু দেখাই যে আসলে এটা কিন্তু আনসার না। আনসার এটা কেন না তুমি দেখো, তো এই পাশে একটা কি আছে থেটা, এই পাশে কি আছে আরেকটা থেটা। তুমি যে এটা বের করবা সেটা কিন্তু আনসার না, ওইটা কেবল একটা থেটা। তো দুইটার মাঝখানে যদি তুমি কোণ বের করতে চাও তাহলে হচ্ছে 2। তাহলে যেটা আনসার হবে, আনসারটা হবে হচ্ছে, আনসার হবে হচ্ছে 2 থেটা। কেন 2 থেটা, এই দুটার মধ্যে কোণ বের করতে বলছে। দেখো উভয় পাশে প্রথম কোণ অবমের জন্য কোণ, এই দুটার এই যে এরকম একটার কোণ তুমি হচ্ছে থেটা বের করতেছো, তাহলে পরেরটার কোনো একই হবে, জাস্ট তোমার বের করতে হবে 2 থেটা। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন করে নিবা, আমার শরীর আর কুলাচ্ছে না, এটা একটু জাস্ট ক্যালকুলেশন করে নিবা। আচ্ছা, এটাও সেম টাইপের, জাস্ট হচ্ছে গ্রেডিং এর ম্যাথ। এই যে বলেই দিছে গ্রেডিং, প্রতি সেন্টিমিটারে এত রেখা আছে। আচ্ছা, এইটাও জাস্ট হচ্ছে ফর্মুলা, ফর্মুলা জানলে তুমি করতে পারবা। ঠিক আছে, তো এটা আমি করে দিচ্ছি না, এটা ইজি ডাবো থাকবে। আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, আমি একটু শেষ করতে চাচ্ছি। সমাবর্তনের ক্ষেত্রে কি হয় দেখো, সমাবর্তন শুধুমাত্র অনুপ্রস্থ বা আর তরঙ্গে সম্ভব, শুধুমাত্র অনুপ্রস্থ বা আর তরঙ্গে সম্ভব, এটা মনে রাখবা। আলো অনুপ্রস্থ বা আর তরঙ্গ, তাই আলোর সমাবর্তন হয়। কার সমাবর্তন, কার হয়, আলোর হয়। কিন্তু শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই জন্য তার সমাবর্তন হয় না। বিষয়টা আমি তোমাকে একটু খোলাসা করে বলি। সেটা হচ্ছে তরঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো সমাবর্তন কাদের হবে, যারা শুধুমাত্র অনুপ্রস্থ তাদেরই সমাবর্তন সম্ভব। তো আলো হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ কোনগুলা, এই যে এইগুলা, এগুলো হচ্ছে অনুপ্রস্থ। ঠিক আছে, এইগুলা যাদের আছে তাদের সমাবর্তন হবে। কিন্তু শব্দটা হচ্ছে এইভাবে যায়, এইভাবে এইভাবে কাঁপতে কাঁপতে যায়। ঠিক আছে, তরঙ্গ চ্যাপ্টার তোমাদের নাই, তরঙ্গ থাকলে তোমরা দেখতে হবে এইভাবে যায় শব্দ। ঠিক আছে, তো এইটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটার জন্য সমাবর্তন হয় না। ম্যালাসের সূত্র একটু দেখে যাবা, যদিও খুব বেশি আসে না, এখান থেকে কোশ্চেন একটা তেমন একটা আসে না, তবে একটু দেখে দেখে যাবা ম্যালাসের সূত্রটা কি। যে তোমার দেখো এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে দেখো, তো এটা হচ্ছে আসতেছিল আলো, এগুলো এখানে আসতেছিল, আসার পরে এখানে আমি একটা পোলারাইজার ইউজ করছি। পোলারাইজার বিষয়টা কেমন, ধরে নাও এইরকম আছে, সেখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে ফাঁকা, এখানে হচ্ছে ফাঁকা। তো এখানে যদি ফাঁকা থাকে, তো এখানে আলো যাচ্ছে এইভাবে 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 এইভাবে।
তো সবগুলো আলো কি ভেতর দিয়ে পাস হইতে পারবে না, শুধুমাত্র এই যে এইগুলা যেগুলো আছে সেগুলো পাস হচ্ছে, তাই না? আচ্ছা মিশাই দিই, ঠিক আছে। তো এইটাই ম্যালাসের সূত্র এখানে দেখাইছে যে প্রথম যে পাঁচটা হবে তখন কি হবে, আই নটের সেটা অর্ধেক হয়ে যায়, প্রথমবারে এটা অর্ধেক হয়ে যায়, আই ওয়ানটা কি হয় আই নটের হাফ, অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে এই ফর্মুলা মেনে চলে, ঠিক আছে। এরপর যখন সে যাবে সেই ফর্মুলা মেনে চলে যে আই টু ইকুয়ালস টু আই ওয়ান কজ স্কোয়ার থিটা, যে কত অ্যাঙ্গেলে আসতেছে সেটার উপর ভিত্তি করে তুমি এটা বের করতে পারবা, যদিও এটা পরীক্ষায় তেমন একটা আসে না। চলো দেখি। আচ্ছা এটার তেমন একটা দরকার নাই, ঠিক আছে, জাস্ট এটা একটু দেখে রাখো, সে ব্রুস্টারের সূত্র জাস্ট একটু দেখে রাখবা, এটা একটু বললেই হবে, হ্যাঁ আমার খুব একটা দরকার নেই। আচ্ছা নিচের কোন তরঙ্গটি সমাবর্তন বা পোলারায়ন সম্ভব নয়, এই কোশ্চেনটা দেখো 24-25 আসছে সিউতে, 19-20, এই যে একটু আগে তোমাদের বলছি যে সমাবর্তন বা পোলারায়ন হবে কাদের, শুধুমাত্র অনুপ্রস্থদের, যারা অনুদৈর্ঘ্য তাদের হবে না, শব্দ একটা অনুদৈর্ঘ্য এই জন্য শব্দের হবে না। আচ্ছা এইটা আসছিল জিএসটি 23-24-এ, কিন্তু আফসোসের কথা হচ্ছে এটা সম্ভবত ক্যালকুলেটর ছাড়া করা টাফ। হ্যাঁ হিরকের পৃষ্ঠতলে একটি আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে 12 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হলো, হিরকের সমাবর্তন কোণ কত ডিগ্রি, এইটা প্রবলেম সলভ করতে গেলে তোমার এইটা লাগবে। এখন তুমি একটু দেখো তো হয়েছে কি, 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, হওয়ার পরে সে গেছে কত 12 ডিগ্রি কোণে মেবি। আচ্ছা আমি একটু কোশ্চেনটা দেখে আসি, সম্ভবত 12 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে 12 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয়। এখন তোমাকে আমি এই সূত্রটা একটু দেখাই, ব্রুস্টারের সূত্র। ব্রুস্টারের সূত্রটা হচ্ছে এই যে একটা কোণে আসছে না, সে 60 ডিগ্রি কোণে আসছে আর 12 ডিগ্রিতে সে চলে গেছে। হ্যাঁ দেখো এইখানে তাহলে কি হবে, উপরে তোমার যেটা হবে এটা হবে কি 60 ডিগ্রি, আর নিচেরটা কি হবে, এটা হবে হচ্ছে 12 ডিগ্রি। আমি কি ঠিক লিখছি নাকি বলো? আমি কিন্তু এটা ঠিক লিখিনি। কেন ঠিক লিখিনি, কারণ এখানে বলেই দিছে θ1 + θ2 = 90 ডিগ্রি হইতে হবে। তাহলে বলো আনসার কি হবে, দেখি এটার আনসার কে পারে, ব্রুস্টারের সূত্র কি পড়া আছে তোমাদের, এটার আনসার কে পারে দেখি। আচ্ছা এটার জন্য এই যে এই কাজটা করতে হবে, তুমি এটা জাস্ট এটা হচ্ছে করে নিবা, যে tan ইনভার্স উপরে হচ্ছে sin 60 ডিগ্রি, এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। জিএসটি তে আসছিল, কেউ পারছে নাকি আমি জানি না, হয়তো আন্দাজে ঠিক হইতে পারে, কিন্তু এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। তোমরা এই টপিকটা স্কিপ করলে করতে পারো, এখানে আসলে ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। চলো আচ্ছা আলোর উপরিপাতনের বিষয়টা কি তোমাদের আমি একদম শুরু এই আজকের এই ভৌত আলোক বিজ্ঞানের শুরুতে একদম দেখাইছিলাম যে উপরিপাতন বিষয়টা কেমন, যে একটা যদি এই যে এরকম যায় আবার আরেকটাও যদি এরকম যায় তাহলে দুটার যোগফল কি হয়, এরকম লম্বা হয়ে যায় না, এইটাই হচ্ছে আলোর উপরিপাতন, এটাই হচ্ছে কি আলোর উপরিপাতন। দেখো কি হয়েছে, দেখো তো এটার বিস্তার কত ছিল, এটার বিস্তার ধরে নাও 3 ছিল, তোমাদের আমি দেখাইছিলাম, এটা যদি 3 হয় দুটা যোগ করলে বিস্তার হয়ে যাবে 6, এই যে দেখো তো ঠিক আছে নাকি, এটাই আমি বলছিলাম কি নাকি, দেখো তো এই যে দুটা যোগ করলে দুটা বিস্তার যোগ হয়ে দেখো 3 3 6 হয়ে যাবে, বোঝা গেছে। অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য সেম হইতে হবে, ক্লিয়ার। আচ্ছা এখন আলোর যে তীব্রতা বা তরঙ্গের যে তীব্রতা আই, এটা ডিপেন্ড করে তার বিস্তারের উপর, আই হচ্ছে এ স্কোয়ারের সমানুপাতিক, এটা হচ্ছে তরঙ্গ চ্যাপ্টারে তোমাদের ছিল, সেখান থেকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। জাস্ট এটা একটু দেখো যে আইটা হচ্ছে এ স্কোয়ারের সমানুপাতিক, বিস্তারের স্কোয়ারের সমানুপাতিক, তো যদি তাই হয় এম এক্স তাহলে কি এ পাশে আসলে রুট হবে না, এটাও একটু মনে রাখতে হবে, এখন দেখাবো এটা কেন লাগবে। আর যদি বিপরীত দশায় থাকে তোমাদের আমি দেখাইছি, একটা উপরে একটা নিচে থাকলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, যদি সমান হয় মাইনাস হয়ে 0 হয়ে গেছিল, তাই না। তো এই মাইনাসের জন্য তোমাদের দেখাইছে, প্লাসের জন্য দেখাইছে, মাইনাসের জন্য দেখাইছে, এটা আমি আগেই তোমাদের দেখাই আসছি, তো এখানে আমার দেখানোর কষ্ট করতে হচ্ছে না। এই প্রশ্নটা একটু দেখো, এটা অনেক আগের কোশ্চেন বাট কোশ্চেনটা ভালো। দেখো আই আর 4i তীব্রতা সম্পূর্ণ দুটি তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতা কত হবে, তো সর্বোচ্চ তীব্রতা কেমনে বের করবো আমরা, আমরা কি জানি
এম এক্স ইকুয়ালস টু a1 প্লাস a2, তাই না? এটা জানি না। আর সর্বনিম্ন তীব্রতা কি? তীব্রতা না, আমি বিস্তার দিয়ে আগে দেখাচ্ছি, তারপর তীব্রতা আমি দেখাচ্ছি তোমাদের। a1 মাইনাস a2। হ্যাঁ, কোনো সমস্যা কারো? না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এটা কেমনে হবে। তো তোমার তাহলে কি এখানে এইটা দরকার না, তো এইটা করতে গেলে তোমার তাহলে কি করতে হবে, এটা কি তাহলে রুট আই প্লাস √4i এমন কিছু, তাই না? তাহলে রুট এখানে 3√i এরকম কিছু একটা আসবে, দেখো তো এখানে এটা কেমনে আসলো আমি তোমাদের বলি, দেখাইছি, তাও বলে দিই। এটা যে এখানে দেখাইছি, দেখো এই যে √i ইকুয়ালস টু হচ্ছে a, বা a সমানুপাতিক তুমি কি বলতে পারবা, এই যে √i, এটা লেখা অবশ্য ঠিক না, √i সমানুপাতিক a লেখা উচিত, ঠিক আছে? তাহলে ওই যে ওইভাবে বসাই দিছি, a1 এর জায়গায় i1, তো i1 এর মানে হচ্ছে i, আর i2 এর মান হচ্ছে 4i। তো এটাকে রুট করলে, 4 কে রুট করলে কত হয়, 2 হয়, তাহলে 2 আর 1 3 √i। আর এটা যদি হয়, এটা কি পাইছো, mx পাইছো না? তাহলে imax ইকুয়ালস টু কি, imax ইকুয়ালস টু হচ্ছে mx তার উপরে স্কয়ার। তো mx এ কত পাইছো তুমি, 3√i, তাহলে এটার স্কয়ার যদি করো 9i। আর a মিন যদি বের করতে চাও কিভাবে বের করবা, সেম দেখো, এটা অবশ্য ডিফারেন্স দেওয়া উচিত, বড়টা থেকে ছোটটা বাদ। তাহলে এটাও সেম 4i মাইনাস i, এটা করলে জাস্ট আসবে কি √i। তো a মিন তাহলে কত, i মিন কত আসবে, i মিন হচ্ছে a মিনের স্কয়ার, তাহলে a মিন কত আসছে √i তার উপরে স্কয়ার, করলে আসবে i। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আসছে 9i, মিনিমাম ভ্যালু হচ্ছে i। এইটা যদি কেউ না পড়ো তাও হবে, লাস্টে যে এখন যে টপিকটা দেখালাম এটা যদি কেউ না পড়ো কোনো প্রবলেম নাই, না পড়লেও চলবে, ঠিক আছে? কিন্তু জাস্ট আমি দেখালাম, এই টপিকটা আছে তো এখানে, এই জন্য দেখালাম। তো এটা থেকে নর্মালি কোশ্চেন হয় না, এখন পর্যন্ত জাস্ট একটা কোশ্চেনে হয়েছে সিইউ 15-16-তে চট্টগ্রামে, এখান থেকে নর্মালি কোশ্চেন হয় না, একটু ক্রিটিক্যাল, তো কোশ্চেন হয় না এটা থেকে। তো এই ছিল তোমাদের তাপগতিবিদ্যা আর ভৌত আলোক বিজ্ঞান, ঠিক আছে? ফিজিক্সের 3টা ক্লাস হবে, তার মধ্যে আজকে ফার্স্ট ক্লাস ছিল, 2টা চ্যাপ্টার আমরা অলরেডি শেষ করে ফেলছি। তোমার কাজ হবে এই 2টা চ্যাপ্টার, যে 2টা চ্যাপ্টারের ক্লাস নিলাম, এই 2টা চ্যাপ্টার তুমি, হ্যাঁ এই 2টা চ্যাপ্টার তুমি কি করবা, এখন প্রশ্ন ব্যাংক খুলে, হ্যাঁ প্রশ্ন ব্যাংক খুলে ভালো করে প্র্যাকটিস করবা, বোঝা গেছে? দেরি করবা না, যখন যেই ক্লাসটা হবে সাথে সাথে তখনই পড়ে ফেলবা, দেরি করলেই পড়া জমে যাবে, তখন আর পড়তে ইচ্ছে করবে না। তো এই ছিল হচ্ছে আমাদের 2টা ক্লাস, আর মেবি নাই, হ্যাঁ এই যে লাস্ট স্লাইড। তো এই ছিল হচ্ছে তোমাদের 2টা চ্যাপ্টার। তো ভালো করে পড়াশোনা করো, তারপরে ভালো করে এক্সাম দাও, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফিজ।